মা চলে যাওয়ার পর বাড়িটা আর বাড়ি রইল না, ওটা হয়ে উঠল একটা জীবন্ত কবরস্থান। ঘরের প্রতিটা দেয়ালে মায়ের সেই কর্কশ কণ্ঠ আর আব্বুর নীরব দীর্ঘশ্বাসে প্রতিধ্বনি লেগেছিল। যে মানুষটা সারা জীবন আমাদের জন্য হাড় ভাঙা খাটুনি খাটলেন, তিনি কেমন যেন খোলসের ভেতরে ঢুকে গেলেন। অফিস যাওয়া বন্ধ করে দিলেন, দিনরাত শুধু বারান্দায় ওই অন্ধকারটার দিকে তাকিয়ে বসে থাকতেন। আমি দূর থেকে দেখতাম আব্বুর চোখের নিচে কালচে দাগ পড়ে গেছে, চুলগুলো কয়েকদিন এই পেকে সাদা হয়ে গেছে। মাঝে মাঝে মাঝরাতে আমার ঘুম ভেঙে যেত, শুনতাম আব্বুর গুঙানি শব্দ আসছে। গিয়ে দেখতাম আব্বু মেঝেতে বসে মায়ের একটা পুরনো শাড়ি জড়িয়ে ধরে বাচ্চাদের মতো ফুপিয়ে কাঁদছেন। যে মায়ের কারণে আমাদের এই পরিণতি, তার জন্য আব্বুর এই হাহাকার আমি সহ্য করতে পারছিলাম না। আমার ভেতরে রাগ, ক্ষোভ আর ঘৃণা আমাকে আস্তে আস্তে গ্রাস করছিল। ইন্টারমিডিয়েটের রেজাল্ট বের হলো, কোনো মতে টেনে টেনে পাশ করলাম, কিন্তু তা নিয়ে আব্বুর কোনো হেলদোল ছিল না। সংসারের এই দম বন্ধ করা পরিবেশ থেকে বাঁচতে আমি ঘরের বাইরে সময় কাটাতে শুরু করলাম। আর ঠিক তখনই আমার পরিচয় হলো পাড়ার কিছু বখাটে ছেলের সাথে। প্রথমে একটু স্বস্তির খোঁজে মনের কষ্টটা ভোলার জন্য একটা সিগারেটে টান দিয়েছিলাম, কিন্তু মনের ভেতরে সে বিষাক্ত কাঁটাটা এত সহজে উপরে ফেলার মতো ছিল না। আস্তে আস্তে আমি ডুবে গেলাম মাদকের এক অন্ধকার জগতে। ফেন্সিডিল, ইয়াবা আর ড্যান্ডির নেশায় বুঁদ হয়ে আমি ভুলে থাকতে চাইতাম যে আমার একটা মা ছিল, যে মা আমাদের এভাবে পথে বসিয়ে দিয়ে চলে গেছে। নেশা টাকার জন্য ঘরের টুকটাক জিনিসপত্র বিক্রি করতে লাগলাম। আব্বু সব দেখতেন, কিন্তু কিছুই বলতেন না। তার সেই পাথরের মতো চাহনি আমাকে আরও বেশি ক্ষিপ্ত করে তুলতো। মনে হতো তিনি কেন প্রতিবাদ করছেন না, কেন মায়ের মতো আমাকেও একটা চর মেরে ঘর থেকে বের করে দিচ্ছেন না। সেদিন ছিল এক বৃষ্টি ভেজা থমথমে দুপুর। নেশার ঘরে আমি যখন বাড়ি ফিরলাম, তখন পুরো বাড়ি নিস্তব্ধ। কেমন যেন একটা অদ্ভুত ঠান্ডা বাতাস বইছিল ঘরের ভেতর। আব্বুর ঘরে দরজাটা ভেজানো ছিল। আমি আলতো করে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলাম। পরের মুহূর্তে আমার চোখের সামনে পুরো পৃথিবীটা যেন উল্টে গেল। মাথার উপর সিলিং ফ্যানের সাথে ঝুলছে আব্বুর নিথর দেহটা। পায়ের নিচে উল্টে পড়ে আছে ডাইনিংয়ে সেই প্লাস্টিকের টুলটা। টেবিলে রাখা একটা ছোট চিরকোট, যাতে আব্বুর কাপা কাপা হাতের লেখায় শুধু একটা লাইন লেখা, সায়ন, আমি আর পারলাম না রে বাবা। তোর মায়ের দেওয়া অভাবের খোঁটা আর এই অপমান, আর আমার সামনে তোর সুন্দর জীবন নষ্ট হতে আমি আর দেখতে পারছি না। ভালো থাকিস বাপ আমার। আমি চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। নেশার সমস্ত ঘোর এক ঝটকায় কেটে গেল। আমি আব্বুর ঝুলন্ত পায়ের উপর মাথা রেখে ডুকরে কেঁদে উঠলাম, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। যে মানুষটা আমাদের আগলে রেখেছিল, সে আজ সব অপমান থেকে মুক্তি পেয়ে গেছে। আজ আব্বু চলে যাওয়ার পর বেশ কিছুদিন কেটে গেছে। এই শূন্য বাড়িতে আমি এখন সম্পূর্ণ একা। আত্মীয় স্বজনরা দুদিন এসে সান্ত্বনা দিয়ে যে যার মতো কেটে পড়েছে। মায়ের কোনো খবর নেই। হয়তো তিনি তার সেই তথাকথিত মর্যাদা আর রাজীবের ভালোবাসার প্রসাদে সুখে দিন কাটাচ্ছেন। কিন্তু এখানে এই ভাঙা ঘরে আমার জীবনটা বিষাক্ত হয়ে গেছে। আমি এখন প্রায় 24 ঘন্টা নেশার ঘরে থাকি। খাটের কোণে বসে যখন সিরিঞ্জটা হাতে শিরায় ফুটায়, তখন আর কষ্ট হয় না। ঘরের কোণে ধুলোবালি আর মাকড়সার জাল জমেছে। আব্বুর সেই চিরকোটা ড্রেসিং টেবিলের উপর পড়ে আছে, যেখানে একসময় মায়ের লাল লিপস্টিক আর তাজা গোলাপ রাখা থাকতো। একটা পরিবার, একটা হাসি খুশি সংসার কিভাবে তাসের ঘরের মতো ভেঙে গুড়িয়ে গেল, তার সাক্ষী শুধু এই 4টা দেয়াল। একটা মায়ের পরকীয়ার লোভ, একটু বিলাসী জীবনের অন্ধমোহ কিভাবে একটা মানুষকে আত্মহত্যার মুখে ঠেলে দিল, আর একটা ছেলেকে বানালো মাদকাসক্ত। তার উত্তর খোঁজার আর কেউ নেই। গোলকধাঁধার এই অন্ধকার গলিতে আমি এখন চিরতরে হারিয়ে গেছি।